একটা দুইটা তিনটা চারটা ভালোবাসার প্রতিচ্ছবি দিয়ে গেছে। ঘন্টায় আধা ঘন্টা 20 মিনিট পার্কিং রাস্তার মাঝখানে, এগুলো ফ্যামিলি বোট। কালকে রাত্রে বের হওয়ার পর থেকে আসলে কারো পেটে ভাত ঢুকে নাই। কালকে রাত থেকে বা সকালে আমরা জাস্ট বড়টাই খাচ্ছি, শুকনা খাবার খাচ্ছি। তো লাঞ্চের সময় হয়ে গেছে আর আমরা লালাখাল থেকে ব্যাক করছি। তো লালাখালের সামনে যে সোনার বাংলা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, এখানে আমরা দুপুরের লাঞ্চটা সারতেছি। তো দেখি খাবারের টেস্ট কেমন, আশা করি ভালো হবে। আর ফোনে চার্জ নাই, এখানে আমরা চার্জ করতেছি, যার কারণে টোটাল ফুটেজটা দেখাইতে পারবো না। তো দেখা হচ্ছে এর পরের স্পটে যে ডিরেক্টলি। সো এখন আমরা যাচ্ছি জাফলংয়ের দিকে। আসলে সিলেটের স্পটগুলা এক একটা এক এক দিকে, হ্যাঁ একদিকে একটা থেকে দুইটা স্পট বা তিনটে স্পট পাবেন। তো আমরা আজকে যেই রুটে ঢুকছি এই রুটে লালাখাল এবং জাফলংটা পড়ে। তো এখন আমরা যাচ্ছি সরাসরি জাফলংয়ের দিকে। আর এই লালাখাল থেকে জাফলংয়ের দিকে যাওয়ার দুইটা মাধ্যম আছে, একটা বাস আর একটা সিএনজি। আমরা সিএনজিকে বেছে নিয়েছি, তবে সিএনজিতে আমাদের একটু কষ্টই হয়ে যাচ্ছে, কারণ একটা সিএনজিতে আমরা ড্রাইভার সহ টোটাল 7 জন যাচ্ছি। যেহেতু আমরা জাফলংয়ে এর আগে আসি নাই, সো সিএনজি ড্রাইভারও আমাদের সাথে কাহিনী করলো, আমাদের মেন স্পটে না নামায়া আমাদের এইখানে নামাই দিয়ে গেছে। এখন বাজতেছে দুপুর প্রায় 2:30, আর আমরা জাফলং এরিয়াতে চলে আসছি। এই মসজিদটা হোটেল পিআইএন ভিউ নামে একটা সাইনবোর্ড দেখলাম এখানে, তার উপরে একটা মসজিদ দেখতেছি। মসজিদটা আসলে দেখতে সুন্দরই লাগতেছে। আর মাত্র আমরা জাফলং এরিয়াতে ঢুকছি, এখন সামনের দিকে যাব। দেখি মানে ছবিতে আমরা জাফলং লিখলে, গুগলে সার্চ করলে যে এই বিষয়গুলো বা যেরকম দেখতে পাই ওরকম ভিউ এখনও পাই নাই, হয়তো সামনের দিকে ওরকম ভিউ আছে। তো আমি এটাকে জাফলংয়ে আসি নাই, সো বলতে পারতেছি না আসলে যে কোথায় কি আছে। সামনের দিকে যাই, আমিও দেখি আর আপনাদেরও দেখাই। এখানে আসার পর আমার আসলে পদ্মার চর ফিল হইতেছে, মনে হইতেছে আমি পদ্মার চরে, রাজশাহীর পদ্মার চরে হাঁটতেছি। কারণ চারপাশে শুধু বালি আর বালি, বালি ছাড়া এরকম কিছু নাই। তবে সামনের দিকে কিছু আকর্ষণ আছে যেটা রাজশাহীর পদ্মার চরে থাকে না, বা এরকম কোনো পরিবেশ নাই। যেমন পাহাড় দেখতেছেন, এটা এরকম রাজশাহীর পদ্মার চরে নাই। তো যখন এই বালির উপর দিয়ে হাঁটতেছি তখন জাস্ট আমার পদ্মা ফিল হইতেছে। আর এই পাথর দেখলে আবার মনে হইতেছে যে সিলেটে আছি। ওই সাইড দিয়ে আসলে পাথর আছে, ছোট ছোট পাহাড় আছে, প্লাস লাল মাটি, এই কারণে মনে হচ্ছে ডিফারেন্ট জায়গা। বাট যখনই এই চর দিয়ে হাঁটতেছি তখন বারবার আমার রাজশাহীর কথা মনে পড়তেছে, পদ্মার চরের কথা মনে পড়তেছে। তবে এত পরিমাণ বালি থাকা সত্ত্বেও কিন্তু ওই পরিমাণ গরম নাই। মানে বালি হয়তো হিট আছে, আমি জুতো পরে হাঁটতেছি, বুঝতে পারতেছি না বালি ওই পরিমাণ হিটও নাই। আর বাতাস হচ্ছে, মৃদু হাওয়া বইতেছে, যার কারণে আসলে ওই পরিমাণ গরম ফিল করতেছি না যেটা রাজশাহীতে ফিল করি। এখন পর্যটক এরিয়াতে চলে আসছি। আমরা আসলে ওই সামনে থেকে হেঁটে আসতেছিলাম, আর পর্যটকগুলো নামতেছে হলো এদিক দিয়ে। মানে এটা পর্যটক এরিয়া বলতে পারেন। সামনে মনে হয় একটা ঝর্ণা আছে, ঝর্ণার দিকে আপনাদের নিয়ে যাব। আর এখানে অনেকে পিকনিকে আসছে দেখতেছি, সফরেও আসছে। তো ঘুরে দেখি অ্যান্ড আপনাদের দেখানোর চেষ্টা করি। আর সামনে দেখি ঝর্ণাটা কোথায়, ঝর্ণাটা খুঁজে বের করি। পান সুপারি মানে কি? পান পাতার পান পাতা, এত এলাকাতেই আছে। আর জমিদার বাড়ির কি আছে? বাড়ি মানে এখন ঝর্ণা নাই। ঝর্ণাটা কোন মাসে থাকে? এখানে কটা ঝর্ণা টোটাল? একটাই আছে বর্তমানে না? মানে এটা কোন মাসে থাকে? বর্ষাকালে থাকে বেশি। বর্ষাকালে থাকে। এখন ঝর্ণা নাই। আচ্ছা, আমরা ফেব্রুয়ারি মাসে আসছি, এখন আসলে ঝর্ণা নাই। তো দেখি কথাবার্তা বলে যদি যাই তোমার কাছে আসবো। তো এইগুলাকে বলা হইতেছে ফ্যামিলি বোট, যদিও আমরা ফ্যামিলি আসি নাই, সো আর কি এটা ভাড়াটা জিগাইলাম না, তারপরেও শুনে জানানোর চেষ্টা করতেছি। এইগুলো আমার কি সিস্টেমে দেন? রিজার্ভ ঘন্টা চুক্তি নাকি কেমনে কি? ঘন্টায় আধা ঘন্টা 20 মিনিট আধা ঘন্টার ভাড়া কত? আধা ঘন্টা দিলে আপনার 120। আধা ঘন্টা 120, 1 ঘন্টা 200, 1 ঘন্টা 200, আনলিমিটেড 250। আনলিমিটেড 250।
বোট নিয়ে কি যতদূর খুশি চলে যেতে পারবে? আর এই যে এই স্পটটাই এই দেখো পানি। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ। ওইখানে যাওয়ার জন্য যেই ডিটেলসগুলো দিল, এখানে যাওয়ার জন্য আমার থেকে 1200 টাকা চাইছে। তো প্যাকেজটা এরকম যে নৌকা করে নিয়ে যাবে, ওই পাশে গাড়ি আছে, গাড়ি দিয়ে ঘুরে দেখাবে, যে 3-4টা স্পটের নাম বললো, সবগুলা ঘুরে দেখাবে, ঘুরে দেখায় আর কি। টোটাল প্যাকেজ আমরা 6 জন আছি, 6 জনে 1200 টাকা বললো, হয়তো বার্গেনিং করলে 1000-এর নিচে নামবে, 700-800 যাবে। বাট ঝর্ণা যেহেতু নাই, আর মানে যে প্লেসগুলোর কথা বললো এগুলা খুব আকর্ষণ মানে জাগলো না, ইচ্ছা জাগলো না, এই কারণে আসলে গেলাম না। তো দেখি সামনের দিকে ড্রাইভার আছে, তাদের সাথে একটু আড্ডা দেই। এটার মধ্যে কিন্তু মানুষ আছে, দেখেন। ভালোবাসার প্রতিচ্ছবি দিয়ে গেছে, আমিও পেলাম, আপনাদেরও দেখাই দিলাম। এখানে কি লেখা? নাবিল লাভ মুন্নে। তারপরে লেখাগুলো পড়তে পারতেছি না, আপনারা পড়ে নিয়েন। কে কারে লাভ করে এখান থেকে আপনারা বুঝতে পারবেন অবশ্যই। বাংলাদেশ, ওই যে বিএসএফ, এই যে মোনামার পাথরের দেয়াল, আর ওইদিকে একটা ব্রিজ আছে, আর এই পাশে আবার বাংলাদেশ। সো এখন আমরা জাফলংয়ের এই স্পট থেকে বের হয়ে যাচ্ছি। আর দুই পাশে যেই দোকানগুলো দেখতেছেন, এইগুলা পর্যটক স্পটে, এতক্ষণ আমি যেখানে ছিলাম সেখানে ঢোকার পথে এই দোকানগুলো পড়ে। আর এই দোকানগুলোতে দেশীয় পণ্যের পাশাপাশি ইন্ডিয়ান অনেক কিছুই পাবেন, এবং সেটা খুবই রিজনেবল প্রাইস। বিকেল প্রায় 4:30 বাজতেছে, এই যে ঘড়িতে দেখা যায় কিনা, 4:30 বাজতেছে। আমাদের ইচ্ছে ছিল আরও একটা স্পট, অর্থাৎ বিছনাকান্দির দিকে যাওয়ার, বাট আসলে সময় স্বল্পতার কারণে আর একদিনের টাইট শিডিউলের কারণে সব কিছু কভার করা সম্ভব হয় নাই। ইচ্ছে থাকলেও আসলে সব কিছু কভার করা সম্ভব না। সো আজকে জাস্ট আমরা 2টা প্লেস কভার করছি, 2টা প্লেস ঘুরতে আমাদের দিন মোটামুটি শেষ। আর যেহেতু পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করতেছি, যার কারণে আসলে একটু সময়ও বেশি লাগতেছে। যদি বাইক নিয়ে আসতাম তাহলে হয়তো সময়টা কম লাগতো। তো যেহেতু ট্রাভেল করতেছি পাবলিক ট্রান্সপোর্টে, সো চাইলেই সব কিছু কভার করতে পারতেছি না। আর সিলেটের জায়গাগুলো এরকম যে একটাই রুটে, তো আরেকটা ওই রুটে আসলে জাস্ট মানে আমরা এক রুটে ঢুকছি, এই রুট থেকে বের হয়ে বিছনাকান্দি যাইতে হলে আমার অন্য রুটে যাওয়া লাগবে। আবার যদি আমি সুনামগঞ্জ যেতে যাই, সেটাও আলাদা রুটে যাওয়া লাগবে। সব কিছু রুট আলাদা আলাদা, যার কারণে এই পাবলিক ট্রান্সপোর্টে আসলে সব কিছু একদিনে কভার করা সম্ভব না। আর বাইক নিয়ে এলেও কভার করা হয়তো সম্ভব হইতো, বাট ওইভাবে ঘোরা যেত না সবগুলো প্লেসগুলো। তো যাই হোক, যেটুকু দেখতে পারছি একদিনের ট্যুরে মোটামুটি ভালো লাগছে সব কিছু মিলায়। পরের দিকে রওনা দেবো কিছুক্ষণের মধ্যে, অ্যান্ড দেন আমরা হয়তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। ইচ্ছা আছে ট্রেনে যাওয়ার, বাদ বাকিটা সিলেট শহরে যাওয়ার পর আপডেট আপনাদের জানাতে পারবো। যাওয়ার আগে শরীরে এনার্জির জন্য ডাব পান করে যেতে চেয়েছিলাম, বাট ডাবের দাম চাইতেছে এইখানে প্রায় কত টাকা, 150 টাকা পিস একটা ডাবের দাম, যেখানে ঢাকাতে আমরা পাই 80 টাকায় বা 90 টাকায় সর্বোচ্চ 25 ডাব। তো সিলেট এসে যদি 7 কালারের চা না খাই, খাওয়া বলতে পান না করি, তাহলে অনেকটাই মানে ট্যুরটা অসমাপ্ত থেকে যায় বলতে পারেন। তো জাফলং থেকে বের হয়ে এখানে 7 কালার চা দেখলাম। এখানে রেটগুলো হইলো 7 কালারের চা আপনার 80 টাকা, 6 কালার চা 70, 5 কালার চা 60 টাকা, বাকিগুলো আপনারা দেখে নেন। এগুলো অবস্থা। তো আমরা অর্ডার করছি, চায়ের টেস্ট কেমন হয় ফার্স্ট টাইম টেস্ট করব। তো চায়ের টেস্ট কেমন এটা আপনাদের জানানোর চেষ্টা করব। 7 কালারের চা চলে আসছে। আপনারা কালার কয়টা দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। হ্যাঁ, 7টা কালারই আছে, বাট এটুকু চায়ের দাম 80 টাকা। কি কি আছে বলো তো? মধু আছে। মধু সবার নিচেরটা কি? মধু সবার নিচেরটা মধু, মধু কালার এরকম। তারপরে বাদে কফি, হ্যাঁ কফি, তারপরে দুধ, তারপরে রং চা, তারপর বাদে আবার আবার দুধ 2বার দিছো, দিয়ে রং মিলাইছো, তারপর বাদে আবার গ্রিন টি, তারপরে আবার আবার দুধ, দুধই 3বার। দুইবার। 3বার দেখলাম তো। না না দুইবার। 2বার? হ্যাঁ ওই দেখেন এটা দুইবার দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, যেরকম টেস্ট ভাবছিলাম ওরকম টেস্ট না। আর একটু ওয়েট করছি, পানির হিট ছিল না, একদম ঠান্ডা হয়ে গেছে। তো চা পান করার পরে আমরা আবারও সিএনজিতে করে ব্যাক করি, তবে এবারে সিএনজিটা একটু বড়, লেগুনা যেটাকে বলে, সেই সিএনজিতে করে ব্যাক করি। এই সিএনজির ভাড়াটাই রিজনেবল মনে হইলো, যার কারণে আমরা এখন ব্যাক করতেছি। অ্যান্ড ব্যাক করে যাচ্ছি মাজারের দিকে। আমাদের এক বন্ধুর খুব শখ যে সে সিলেট আসছে,
সো মাজারে যেতেই হবে, যার কারণে আমরা মাজারের দিকে যাচ্ছি। আমরা যেহেতু জাফলং থেকে ব্যাক করতেছি, শাহপরানের মাজারটা প্রথমের দিকে পড়ে, যার কারণে আমরা এই মাজারটাই প্রথমের দিকে যাই। এরপরে আমরা চলে যাই হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। এখানে যে কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা এরকম কবুতর আমি আসলে এর আগে কখনো কোথাও দেখি নাই, তো ওই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আপনাদের বাসা মনে হয় এখানে? জি, আমরা বাসায় আমার বাজান। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আচ্ছা আদব একটা জিনিস আপনাকে দেখাই, সেটা হলো এর আগে আমি রবিন ভাইয়ের ব্লগে দেখছিলাম, আপনারা চিনেন রাস্তাটার ব্লগ। এই যে এই রাস্তাটার পার্কিং হলো রাস্তার মাঝখানে, অ্যান্ড দুই সাইড দিয়ে লেন হয়ে গেছে, অর্থাৎ এখানে আপনার মানে জ্যাম ওরকম লাগে না পার্কিংয়ের একটা সিস্টেমের কারণে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্কিংটা মাঝখানে আর দুই সাইডে রাস্তা, কোনো একটা ডিভাইডারের মতো কাজ করতেছে পার্কিংটা, বিষয়টা ভালোই লাগছে। তো অবশেষে আমরা ট্রেনেই যাচ্ছি, ট্রেনের মধ্যে যাচ্ছি, কেমনে যাবো জানি না, দাঁড়ায় ঘুমায় না বসে, উই ডোন্ট নো। তো বাসের টিকিটও পাচ্ছিলাম না, বাসের টিকিট লাস্টে একদম কি বলে জি লাইন এইচ লাইন, সো বাধ্য হয়ে ট্রেনেই যাচ্ছি। কয় ঘন্টা লাগবে, কেমনে যাবো কিছুই জানি না। ট্রেনে ওঠার পরে বাদ বাকি আপডেট জানাবো কেমনে যাইতেছি। আসলে আপাতত সিটেই বসে আছি, বাট কতক্ষণ বসে থাকতে পারবো জানি না। কি করেন নিষেধ ভাই? হ্যাঁ সেই অবস্থা। আসলে আমাদের সিট হলো স্ট্যান্ডিং, বাট এখানে ঠাকুরক্রমে সিট পেয়ে গেছি, বাট কোন কাউন্টার পর্যন্ত এখানে থাকতে পারবো এটা বলতে পারতেছি না। দেখা যাক কতদূর কি হয়। তো একটু আগে আপনারা যেমনটা দেখলেন, আমরা প্রায় 2 ঘন্টার মতো মানুষের সিটে বসেছিলাম। এরপরে যখন ওই সিটের প্যাসেঞ্জার চলে আসে, তারপরে মাঝখানে যে 2 বগির মাঝখানে যে যেটুক জায়গা আছে, এই জায়গার মধ্যে আসলে দাঁড়াছিলাম প্রায় 2-3 ঘন্টা। তো এই 2-3 ঘন্টা দাঁড়া থাকার পরে পায়েও কুলাচ্ছিল না, আবার শরীরেও কুলাচ্ছিল না। তারপরে পুরা ট্রেনের একদম শেষ বগি থেকে প্রথম বগি পর্যন্ত দৌড়াদৌড়ি করছি সিট খোঁজার জন্য, কিন্তু আসলে সিট আর আমাদের কপালে জুটে নাই। পরবর্তীতে আমরা সারা রাত প্রায় দাঁড়িয়েই ছিলাম, কোনো জায়গায় বসার হেলনা দেওয়ার জায়গা নাই। একসময় আমরা ফ্লোরে বসে পড়ি, মানে বসার জায়গা নাই, তারপরেও বসে পড়ছি, এরকমও সিচুয়েশন গেছে। তো এটা ছিল আমার লাইফের প্রথম ট্রেন জার্নি, আর এই ট্রেন জার্নিতে এরকম একটা এক্সপিরিয়েন্স আসলে কি বলবো, এটা বলার ভাষা নাই আমার। যদিও একটু প্যারাময় ট্রেন জার্নি ছিল, তারপরেও সিটেও যতক্ষণ বসেছিলাম, এই বসে থাকার সময়ও আমার মনে হয়েছে যে বাস বেটার, কারণ বাসে যদি দূরপাল্লার যে বাসগুলো, এই বাসগুলোতে সিট একদম নামাই দিয়ে শুয়ে থেকে যাওয়া যায়, বাট ট্রেনে এই সিস্টেমটা নাই। আর ট্রেনের লাইট দেখছি যে ম্যাক্সিমাম, অনেকের কাছে এরকম ট্রেন জার্নি আনন্দদায়ক মনে হইতে পারে, কিন্তু আমার কাছে প্যারাময় মনে হয়েছে, আমার কাছে বাস জার্নিটাই বেটার মনে হয়েছে। তো এরপরে সকাল 8টা বাজে আমাদের ঢাকা পৌঁছাইতে, আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এটা প্রায় আরও 1 বছর পরে। সো লাস্ট ফুটেজ আমার মাথায় দেখছেন যে চুল ছিল না, এখন দেখতেছেন চুল আছে। সো 1 বছর পার হয়ে গেছে, তারপরেও বিষয়টা কেমন ছিল বোঝানোর জন্যই আসলে ভয়েস ওভার দেওয়া বা ক্যামেরার সামনে আসা। তো এই ব্লগ আর লম্বা না করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টু হুইলার্স লাইভ, লাইভ হবে টু হুইলার্স।